দর্শক আসসালামু আলাইকুম। কোনো এক অলৌকিক কারণে ভারতের চাওয়া পাওয়ার সাথে বিএনপির চাওয়া পাওয়া যেন বারবারই মিলে যাচ্ছে। কয়েকদিন আগে বিবিসি বাংলায়, আপনারা জানেন যে বিবিসি বাংলা হইল ভারতের বিজেপি সরকারের একটা মুখপাত্র হিসাবে ধরা হয় বিবিসি বাংলাকে। তো সেই বিবিসি বাংলার একটি রিপোর্ট প্রকাশ পাইল যে শেখ হাসিনার বিচার কবে শুরু হবে এবং শেষ হতে কত সময় লাগবে, এবং সেটা নিয়ে আপনার বিভিন্ন প্রসিকিউটররা সেই রিপোর্টে আপনার বক্তৃতা পেশ করছেন, এবং আসিফ নজরুল তিনিও সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। তো সেই জায়গায় স্পেসিফিকভাবে কোনো টাইম নাই যে এই সময়ে আপনার শেষ হইতে পারে শেখ হাসিনার বিচার। কিন্তু বিবিসি বাংলার পড়াটি যদি আপনি পড়েন তাহলে মোটামুটি একটি ধারণা পাবেন যেখানে 3 থেকে 4 মাস বা 5 মাস সময় লাগতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি, যে 3টি মামলা চলতেছে। তো সেই জায়গায় এই যে তারা একটি সময় জানার চেষ্টা করলো, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে 31শে মে বিএনপির কাছ থেকে একটি বক্তৃতা এসেছে যে 1 মাসের ভিতরেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূসকে 1 মাসের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তাদের নির্বাচনের ডেডলাইন কিন্তু তারা দিয়ে রেখেছে আপনার ডিসেম্বরে। তো ডিসেম্বরে যদি নির্বাচনী হয় তাহলে তাকে 1 মাস বা 1 মাস সময় তাকে বেঁধে দিতে হবে কেন? ডিসেম্বরে নির্বাচন হলে হাতে থাকে 7 মাস। তো 7 মাস, 3 মাস আগেই কিন্তু মানে আপনার যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে 3 মাস আগে কিন্তু আপনার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আরও 4 মাস কিন্তু সময় বিএনপির ডক্টর ইউনূসকে দেওয়া উচিত। সেই অনুযায়ী যদি আপনি ডিসেম্বরেও নির্বাচন কনফার্ম করতে চান, তো সে জায়গায় তারা ডক্টর ইউনূসকে সময় বেঁধে দিয়েছে 1 মাস। তো পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিচার কার্যক্রম কিন্তু চালু হয়ে গেছে। তো দেখেন, যেখানে 2 দিন আগে আপনার 3 দিন আগে রিপোর্টটা হইলো যে শেখ হাসিনার বিচার কখন শুরু হবে এবং কখন শেষ হবে, তার 2 দিন পরেই 30শে মে আপনার বিএনপি বলল যে কি সে আপনার দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই সরকারকে আমরা 1 মাস সময় দেবো, তারপর আমরা মাঠে নামবো। তারপর আবার দেখলাম যে জুন শুরু হওয়ার সাথে সাথেই শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং সেটা আবার লাইভ টেলিকাস্ট করা হইতেছে। এবং আজকে আবার আমরা দেখলাম যে তারেক জিয়াকে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ সমস্ত মামলায় যেমন তাকে কিছু খালাস দিয়েছে, সমস্ত মামলা তার বিরুদ্ধে উঠে গেছে। কিন্তু আজকে আপনার দেখলাম যে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে অনুমতি দিয়েছে সেই 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যদি রাষ্ট্রপক্ষ পুনরায় আপিল করতে চায় তাহলে সেটা করতে পারবে। তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু বিএনপি যে সুযোগ সুবিধাটা ভোগ করতেছিল 5ই আগস্টের পর থেকে, তো সেই জায়গায় বিএনপির খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হয়েছে, বিএনপি তারেক রহমানের যত মামলা আছে সবগুলো তুলে নেওয়া হয়েছে। বিএনপি সব থেকে কমফোর্টেবল জায়গা আছে, এবং সব থেকে বিপদের জায়গায় আছে জামাতের মার্কা নাই, জামাতের নিবন্ধন নাই, জামাতের আপনার এটিএম আজাহারকে মুক্তি দেওয়া হয় নাই। তো পরবর্তীতে আমরা দেখলাম যে এটিএম আজহারকে মুক্তি দেওয়া হয়েছে, নিবন্ধনও তারা ফিরিয়ে পাইছে, এবং মার্কা সহ পাইছে কিনা সেটা এখন আমি জানি না। তো সেই জায়গায় দেখেন যে জামাত এখন মোটামুটি একটা কমফোর্টেবল জায়গা আসতেছে, এবং বিএনপিকে কিন্তু বিএনপির যে অতিরিক্ত চাওয়া, সেই চাওয়াটার সরকার বা কোনোভাবেই ভালোভাবে নিতেছে না, কারণ তারা এমনভাবে সরকারকে চেপে ধরছে যে তারা সংস্কার এবং বিচারকে প্রাধান্য না দিয়ে তারা শুধুমাত্র নির্বাচনের দিকে ধাবিত হইতেছে। একটা রাজনৈতিক দল নির্বাচন চাইতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু যখন আপনার ভারতের আধিপত্য বা ভারতের হেজেমনির সাথে তাদের নেগেটিভের সাথে আপনার নেগেটিভ মিলে যাবে, তাহলে কিন্তু সেই জিনিসটা খুবই আপনার বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বা যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা করেন এবং এই কথাগুলো সামনে আনার চেষ্টা করেন। তো সেই জায়গায় এখন যদি বিএনপির এই যে মামলাগুলো, বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলাটি পুনরায় যদি জীবিত করা হয়, এবং সেখানে যদি আপনার এই বাবর সাহেবকে যাকে মুক্তি দেওয়া হয়েছে, অনেকে মুক্তি পেয়ে গেছেন, তারেক রহমানকে মুক্তি, এগুলো যদি পুনরায় রাষ্ট্রপক্ষ আপিল করে তারপর আবার তাদেরকে যদি বিচারের আওতায় আনে, তাদেরকে যদি আবার সেটায় হাজিরা দেওয়ার জন্য বলে বা আবার যদি তাদেরকে সাজা দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ঘুরে যাবে, এবং বিএনপি এবং সরকার কিন্তু এখন যতটা কথার যুদ্ধে আছে সেটা কিন্তু একটা মারমুখী ভূমিকায় চলে আসবে। তো এই যে রাজনৈতিক যে টানাপোড়েন, এই টানাপোড়েনের জায়গা থেকে কিন্তু বাংলাদেশ একটা অশনি সংকেতের দিকে যাইতেছে এবং একটা দ্বন্দ্বের দিকে যাইতেছে। তো এই দ্বন্দ্ব আসলে আপনার কি আমাদেরকে দিবে? বিএনপির খালেদা জিয়ার প্রেস সচিব তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, কামাল খান, তিনি বলেছেন যে আসলে দ্বন্দ্ব আমাদেরকে কোনো কিছুই দিবে না,
এই মুহূর্তে বিএনপির উচিত এটা সমঝোতায় যাওয়া। বিশেষ করে তিনি ওখানে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছেন যে মাহমুদুর রহমান, মান্না, সাকি, এমনকি যে সকল বামেরা আছে, লিবারেল বামেরা, তাদেরকে নিয়ে আপনার একটা জোট হোক বিএনপির ভিতরে, এবং বিরোধী দলে ইসলামিক যে দলগুলো আছে এরা থাকুক, এবং একটা সরকার গঠিত হোক, মানে জাতীয় সরকার। তো সেই জায়গায় এই যে সমঝোতার কথা বলা হইতেছে, এই সমঝোতায় যদি না আসা যায়, এমনকি এনসিপির সাথে যদি সমঝোতায় না আসা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ত্রিমুখী যে সংঘর্ষ, সেই সংঘর্ষটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো সেই জায়গায় আপনি যখনই এই যে একদিকে শেখ হাসিনার বিচার শুরু হইতেছে, এই বিচারকে যদি আপনার বলতেছেন যে 1 মাস সময় দেবে, 1 মাসের ভিতরে তো বিচার কার্য অবশ্যই সম্পন্ন হবে না, 3 মাস 4 মাস সময় লাগবে। তো সেই সময়টা যদি আপনি এই সরকারকে না দেন, বা সংস্কারও তো এর সাথে সাথে চলবে, এমনকি রোডম্যাপ মানে আপনি নির্বাচনের কথা যদি চিন্তা করেন, সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে তারিখ, কারণ ডিসেম্বর থেকে জুনের ভিতরে। তো সে জায়গায় 2-3 মাসের ফারাক, বা মাঝামাঝি অবস্থান যদি আপনি চিন্তা করেন যে 3 মাস ফারাক, তো এই 3টা মাসও যদি আপনার সহ্য না হয়, সেটা কিন্তু বিএনপির জন্য একটা বিএনপির যে জনপ্রিয়তা ছিল, ইতিমধ্যে কিন্তু সেই জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো সেই জায়গায় কিন্তু আপনি একটা বিপদের মুখে পড়তে পারে এই দলটা। এবং বিশেষ করে এই বিএনপির ভিতরে যে ভারতীয় যে আধিপত্য আছে, বা ভারতীয় হেজিমনিরা, বা ভারতীয় রয়ের সদস্যরা যে বিএনপির ভিতরে আছে, এই যে একটা আপনার কথা দাঁড় করানোর চেষ্টা করা হইতেছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে প্রতীয়মান হইতেছে। এটা কিন্তু অবশ্যই ভালো কিছু ফল বয়ে আনবে না। এবং ইতিমধ্যে জেনারেল ওয়াকারের সাথে আপনারা দেখেছেন যে জামাত কিন্তু বৈঠক করেছে, সরকারের সাথে বৈঠক করলো, জেনারেল ওয়াকারের সাথে বৈঠক করলো, এবং জেনারেল ওয়াকারের সাথে বৈঠক করার সাথে সাথে আমরা তো ডক্টর ইউনূস আবার প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন। তো এই বৈঠকগুলো কিন্তু রাজনীতিতে একটার পর এক বার্তা দিয়ে যাইতেছে যে আসলেই জামায়াতের সাথে ওয়াকারের সাথে একটা সমঝোতা হয়ে গেল কিনা, বা সরকারের সাথে সরকার এবং ওয়াকারের সাথে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জায়গায় জামাত একটা সালিশ ব্যবস্থা করে দিল কিনা, এরকমের একটা রিপোর্ট কিন্তু, বা এরকমের একটা কথাবার্তা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সামনে এনেছেন। তো সেই জায়গা থেকে এখন রাষ্ট্রের ডিপ স্টেটের ভিতরে কি চলতেছে, সেটা তো রাজনৈতিক দলগুলো, সরকার, ওয়াকার, এরাই আসলে জানে প্রকৃত ঘটনা কি, বা ভিতরগতভাবে কি করতেছে। কিন্তু আমরা বাইরে থেকে যেগুলো দেখতেছি, সেগুলো কিন্তু আপনার সমঝোতা ছাড়া সমাধান সম্ভব নয়। কারণ যেভাবে ডক্টর ইউনূসকে আপনি নির্বাচনের জন্য চেপে ধরেছেন, বাংলাদেশের জনগণ অন্তত ভালোভাবে এটাকে নেবেন, এবং শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী যারা আছেন, তারা কিন্তু একদিকে আপনার ঝুঁকতেছেন। বিশেষ করে এনসিপি, যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের রাজনীতি, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রাজনীতি, এবং এই জামাত, তারা কিন্তু একটা প্ল্যাটফর্মে ধীরে ধীরে আসতে শুরু করেছে। সেই জায়গায় যদি এদের সাথে বিএনপি সমঝোতা না হয়, তারা যদি সরকারকে চেপে ধরে নির্বাচন আদায় করতে চায়, এটা কিন্তু রাষ্ট্রের জন্য, বা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কোনো কিছুই আপনার ভালো কিছু নিয়ে আসতে পারবে না। আপনি রাস্তা ব্লক করে, আপনি আন্দোলন করে যখনই এই নির্বাচন আদায় করার চেষ্টা করবেন, যখনই বাংলাদেশের জনজীবন, অর্থনীতি সব হুমকির মুখে পড়বে, তখন কিন্তু একদিকে বিচার ব্যবস্থা থেমে থাকবে, সংস্কার থেমে থাকবে, তখন কিন্তু একটা আপনার ত্রিমুখী সংঘর্ষ লাগতেই পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আসসালামু আলাইকুম।